হঠাৎ করেই বাংলাদেশের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করলেন ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কি কারণে তার এই কড়া হুঁশিয়ারি, এবং তিনি কঠোর জবাব দেওয়ার জন্য ভারত প্রস্তুত, এই মন্তব্য করেছেন। কি জবাব দিবেন অথবা কি কারণে জবাব দিতে ভারত প্রস্তুত, খুব স্বাভাবিকভাবেই এটি অনেকের মনে উদ্বেগ সৃষ্টি করতে পারে। আমরা জানি যে ভারতের বিরুদ্ধে ইউনূস সরকারের দায়িত্বশীলদের অনেকেই, আবার ডক্টর ইউনূসের যে নিজের দল, অনেকেই বলেন যে এনসিপির নেতারা যে মুহুর্মুহু ভারতের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে আসছেন। একই সঙ্গে চিকেন স্নেক দখলেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ভারতের মানচিত্র বদলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এগুলো করে শুধুমাত্র ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যে তিক্ত করা হয়েছে তা নয়, বরং এক ধরনের হুমকির মধ্যেও ফেলা হয়েছে। এখন সেই হুমকিগুলো প্রকাশ্যে রূপ নেবে, আর সেই রূপগুলো আসলে কি ধরনের হতে পারে? শিলিগুড়িতে গিয়ে অমিত শাহর মন্তব্যটা ছিল এরকম যে এটা ভারতের জমি, কেউ হাত লাগাতে পারবে না। এই করিডোরের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের সমস্ত নিরাপত্তা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। এই এলাকায় অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হলে ভারত কঠোর জবাব দিতে প্রস্তুত। ইউনূস সরকারের দায়িত্বশীলদের অনেকে কিংবা এনসিপি জামাতের অনেকেই অবশ্যই যথেষ্ট আক্রমণাত্মক বক্তব্য দিয়েছে, উস্কানিমূলক বক্তব্য দিয়ে এসেছে, কিন্তু গত বেশ কয়েকদিন ধরে আমরা এ ধরনের কোনো বক্তব্য পাইনি। তাহলে কোন বিষয়কে সামনে রেখে অমিত শাহ এই মন্তব্য করলেন? এদিকে আরেকটি ঘটনা ঘটেছে। গত কয়েকদিন আগে গণভোটের ভোটের পক্ষে প্রচারণা চালাতে গিয়ে রংপুর এলাকায় ইউনূস সরকারের পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান সঙ্গে নিয়ে গেলেন কাকে? চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে, যেটি এই শিলিগুড়ির চিকেন স্নেক থেকে সামান্য দূরে অবস্থিত। এবং ওই সময় থেকেই ওই ঘটনাকে কেন্দ্র করে আমাদের মনে এক ধরনের শঙ্কা তৈরি হচ্ছিল, এটিও এক ধরনের উস্কানি কিনা। হয়তো সেটিকেও ইঙ্গিত করতে পারেন, সেটিকে ইঙ্গিত করে অমিত শাহ এই ধরনের মন্তব্য করতে পারেন। আবার বিষয়টি কি এমন যে পশ্চিমবঙ্গের নির্বাচন, বিধানসভা নির্বাচন এপ্রিলের দিকে, এই ধরনের বক্তব্য দিয়ে রাজনৈতিক মাঠ উত্তপ্ত করে বিজেপি পশ্চিমবঙ্গে বিশেষ কোনো সুবিধা নিতে চাইছে? হতে পারে, সেটি অস্বাভাবিক নয়। তবে গত কিছুদিনের যে সিমটম, ভারতের যে প্রস্তুতি, সাজে রব বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের কঠোর প্রস্তুতি, সেগুলো কিন্তু আমাদের ভিন্ন কিছু বার্তা দেয়। ভারতের অন্যতম প্রভাবশালী বাংলা দৈনিক সংবাদ প্রতিদিন, তারা অমিত শাহের বক্তব্যকে কেন্দ্র করে কি বলছে, আমি অংশ বিশেষ একটু শোনাই আপনাদের। সংবাদ প্রতিদিন বলছে, অমিত শাহের এই কথা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল। বাংলাদেশকে বড় বার্তা দিলেন তিনি, এমনই মনে করছে রাজনৈতিক মহল। অন্তর্বর্তী সরকারের, অর্থাৎ বাংলাদেশের ডক্টর ইউনূস সরকার বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের আমলে হিংসার আবহ বাংলাদেশে, জঙ্গি নাশকতামূলক কার্যকলাপ চলতে পারে ভারতের বিরুদ্ধে, সেই আশঙ্কার কথাও উঠে এসেছে সাম্প্রতিক অতীতে। ভারতের সীমান্ত এলাকায় আরো কড়া নজরদারি রয়েছে ভারতীয় সেনাবাহিনীর। শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের অন্যতম অংশ চিকেন স্নেক, ওই অংশে জঙ্গি হামলার আশঙ্কাও উঠছে। চিকেন স্নেকে হামলা চালিয়ে ওই জায়গা দখলের আওয়াজও দিয়েছে বাংলাদেশ। এই চিকেন স্নেকের দিকে নজর রয়েছে চীনেরও। চিকেন স্নেক দখলের মধ্য দিয়ে ভারতের মূল ভূখণ্ডের উত্তর পূর্ব অংশের 7 সিস্টার্সকে আলাদা করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। এই যে হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আরো কারা কারা যেন এই ধরনের মানে অর্বাচীন বক্তব্য বলা যেতে পারে, এক ধরনের এই ধরনের বক্তব্য দিয়েছে অর্বাচীনের মতন। সংবাদ প্রতিদিন বলছে যে এবার শিলিগুড়ি থেকে অমিত শাহ বড় বার্তা দিলেন। আমরা তো জানি যে শিলিগুড়ির অদূরে
আমাদের তিস্তা প্রকল্প গড়ে ওঠার কথা রয়েছে, দীর্ঘদিন ধরে এই আলোচনা চলছে। চীন এই প্রকল্পে তারা বড় ধরনের অর্থ বিনিয়োগ করতে প্রস্তুত। চীনেরও স্বার্থ রয়েছে, শিলিগুড়ি বা কিংবা চিকেন স্নেক বা ভারতের উপর তারা নজরদারি রাখতে পারবে, যেহেতু ওখানে তাদের এক ধরনের আধিপত্য থাকবে। তাদের অর্থায়নে তিস্তা প্রকল্প যদি গড়ে ওঠে, যদিও গত 1.5 বছরে এই সরকারের সময়ে মাঝে মাঝে আলোচনাগুলো সামনে এসেছে, ফাইনালি কিছু করা হয়নি। তো যেটি বলছিলাম যে গত কয়েকদিন আগে সৈয়দা রেজওয়ানা হাসানের সঙ্গে যখন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা নদীর ভাঙল কবলিত এলাকা পরিদর্শনে গেলেন এবং ভোটের প্রচারণা পরিদর্শনে সৈয়দা রেজওয়ানা হাসান গেলেন, সেই একই সাথে যাওয়া হয়েছিল। তো এই যে কাউনিয়া উপজেলার এর ঠিক পূর্ব দিকের সীমান্তে শিলিগুড়ি করিডোর, ভারতের গোয়েন্দারা নাকি বলছে তাদের মতে উদ্বেগের মূল কারণ হচ্ছে এই অঞ্চলের সমস্যা দেখা দিলে উত্তর পূর্বাঞ্চলের প্রায় 5 কোটি মানুষের নিরাপত্তা বিঘ্নিত হবে। চিকেন স্নেক এলাকাটি নেপাল, ভুটান, বাংলাদেশ ও চীনের কাছে। যাই হোক, এই সমস্ত বিষয়কে কেন্দ্র করেও সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি ভারতের বিভিন্ন ধরনের প্রস্তুতি। লালমনিরহাটে আমাদের একটি পুরানো বিমান ঘাঁটি ছিল, যেটি চিকেন স্নেক এলাকা থেকে সামান্য দূরে, সেটি চালু করার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানেও চীন যে প্রযুক্তিগত সহায়তা দিবে, এটি ভারতের উদ্বেগের কারণ। এই সব জায়গা থেকে এর পরপরই শিলিগুড়ি করিডোর ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। দিনাজপুরের ভারতের দিনাজপুরের চোপড়া, অসমের ধুবড়ী এবং বিহারের কিষানগঞ্জের সামরিক ঘাঁটি তৈরি করা হয়েছে, তিনটি সামরিক ঘাঁটি। এগুলো পুরনো খবর আপনারা জানেন যে অপারেশন তিস্তা প্রহর নামে একটি বিশেষ অভিযান শুরু করে ভারতীয় সেনাবাহিনী, যার মাধ্যমে এই করিডোরের নিরাপত্তা আরো জোরদার করা হয় এবং বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়াতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আছে এয়ারস্ট্রিপ বা ভারতের যে বিমান ঘাঁটিগুলো, সেগুলো চালু করতে তৎপরতা শুরু হয়েছে। আধুনিক অস্ত্র সেনাবাহিনী ঘাঁটিতে আনা হয়েছে। আত্মরক্ষার জন্য ঢাল হিসেবে S-400 ডিফেন্স সিস্টেম ব্যবহার করা হচ্ছে বা প্রস্তুত রাখা হয়েছে। রাশিয়ার কাছ থেকে কেনা সারফেস 2 এয়ার মিসাইলও প্রস্তুত রাখা হয়েছে বাংলাদেশের সীমান্তে। ইউরোপ সরকার আসার পর থেকে মৌলবাদী শক্তির একটি উত্থান, সাম্প্রদায়িক একটি গোষ্ঠীর চরম আস্ফালন, ভারতকে উদ্দেশ্য করে নানান ধরনের বক্তব্য সেই মহল থেকে আমরা শুনতে পাচ্ছি। কিন্তু এই যে নির্বাচন 12ই ফেব্রুয়ারি, নির্বাচন বানচালের কথা আমরা বিভিন্ন জায়গা থেকে শুনছি। ভারত নিশ্চয়ই চুপচাপ বসে নেই যে ওয়াশিংটন পোস্টের যেই রিপোর্টটি সর্বশেষ, সেটি নিয়ে যথেষ্ট আলোচনা হচ্ছে। যাই হোক, সেটি আলোচনা না এলেও কম বেশি তো শোনা যাচ্ছিল যে জামাত ক্ষমতায় আসতে পারে, যে কোনোভাবে ক্ষমতায় আনা হতে পারে। সাথে যে ইসলামী শক্তিগুলো রয়েছে, ভারত কি একেবারে মাঠ ছেড়ে দেবে যুক্তরাষ্ট্রকে, নাকি তাদেরও কোনো তৎপরতা রয়েছে? আমি বলছি না ভারত কোনো সামরিক হামলা করতে পারে, তবে যথেষ্ট পরিকল্পনা ভারতের রয়েছে, তারও নানান ধরনের ইঙ্গিত আমাদের সামনে রয়েছে। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনি রাজনীতিতে অ্যাক্টিভ হয়ে উঠেছেন, মানে এর আগে পরোক্ষ অ্যাক্টিভ ছিলেন, এখন বলতে পারেন এবং প্রকাশ্যে অ্যাক্টিভ হয়ে উঠেছেন। তিনি এর মধ্যে লাগাতার টানা গত কয়েক মাস ধরে বিভিন্ন সংবাদ মাধ্যম, ভারতীয় এবং ভারতের বাইরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন। বাংলাদেশের দায়িত্বশীল প্রথম শ্রেণীর পত্র পত্রিকা তার বক্তব্য বাংলাদেশ সরকার নিষিদ্ধ রাখলেও, প্রচার এবং প্রকাশ নিষিদ্ধ রাখলেও বাংলাদেশের দায়িত্বশীল পত্র পত্রিকা বিদেশি সংবাদ মাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার তারা বাংলাদেশে ছাপা শুরু করেছে এবং শেখ হাসিনা প্রেস কনফারেন্স করেছেন, সেখানে অডিও বক্তব্য দিয়েছেন। সামনে তিনি ভিডিও বক্তব্যতে প্রেস কনফারেন্স হোক এবং তার রাজনৈতিক প্রোগ্রামে হোক তিনি অংশ নেবেন বলেই আমরা ভারত থেকে কথাবার্তা বা আজ পাচ্ছি। এবং এটা যে বাংলাদেশ সরকারের অপছন্দ, বাংলাদেশ সরকার যে এটা মেনে নিতে পারছে না, এরও অনেক লক্ষণ আমরা দেখছি। কিন্তু তারপরেও ভারত এবং শেখ হাসিনা লাগাতার তার বিভিন্ন অবস্থান এবং এই রাজনীতির সক্রিয়তা দিন দিন স্পষ্ট করে তুলছেন। আমার সামনে এখন যে খবর,
সেই খবরে বলা হচ্ছে যে শেখ হাসিনা আবারও সাক্ষাৎকার দিয়েছেন। গত কয়েকদিন ধরে তিনি কিন্তু টানা সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন। কারোর চাহিদা তো অপূর্ণ রাখেনি, উন্নয়নের খতিয়ান দিলেন হাসিনা, বললেন তার সময় বাংলাদেশে বেকারত্ব ছিল না। বেকারত্ব একেবারে ছিল না, এটা ঠিক কথাটা মেনে নেওয়ার মতন না। এটা তিনি হয়তো তার গল্পটা এইসব পজিশনে থেকে বলতে হয় বলেছেন। কিন্তু তার এই রাজনৈতিক বক্তব্যগুলো এবং তার এই বিষয়গুলো খুবই বাংলাদেশের রাজনীতিতে একটা ভিন্ন ইঙ্গিত বহন করে। হাসিনা জানান, ইউনূসের আক্রমণ 2024 সালের জুলাই মাস থেকে শুরু, এখনো পর্যন্ত এই নির্যাতন এবং ঘরে ঘরে হত্যাকাণ্ড চলছে, এমনকি পরিবারের সদস্যরাও রেহাই পান না। সামনে বাংলাদেশের জাতীয় নির্বাচন, তার আগে মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে নির্যাতন, আর্থিক দুর্নীতি সহ একাধিক অভিযোগ এবং নিজের 15 বছর উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার আওয়ামী লীগের একটি আলোচনায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন শেখ হাসিনা। অনুষ্ঠানে তার প্রশ্ন, আওয়ামী লীগের দোষ কোথায়? তিনি বলেন, 15 বছরে বাংলাদেশে কি কি হয়েছে। এবং আমি তো মাঝে বলে নেই যে শেখ হাসিনার শাসনামল এটা পর্দার এই রূপ আর এই রূপ দুটো দুই রকম। একটা হচ্ছে যে এই শাসনামলটা একদিকে আইন, দুর্নীতি এইসবের দিক থেকে অনেক প্রশ্নবিদ্ধ, ভোট সাংঘাতিক প্রশ্নবিদ্ধ। আবার উন্নয়নের দিকে গেলে সেই উন্নয়ন চোখে পড়ার মতো, বাংলাদেশের পরিবর্তন একেবারে চোখে পড়ার মতন। ফলে শেখ হাসিনা নিজে যখন এই বিষয়গুলোকে, তারা বোধ হয় এখন সম্ভবত সময় গিয়েছে, এখন তারা তাদের এই বিষয়গুলো তারা উল্লেখ করতে চাইছেন। আচ্ছা, তিনি বলেন 15 বছর বাংলাদেশে কি কি হয়েছে এবং 15 মাসে কি কি হচ্ছে সব হিসাব করে দেখুন, তবে বোঝা যাবে তখন কি হয়েছে আর এখন কি হচ্ছে। হাসিনা আরো জানান, ইউনূসের আক্রমণ 2024 সালের জুলাই মাস থেকে শুরু, এখন পর্যন্ত এই নির্যাতন এবং ঘরে ঘরে হত্যাকাণ্ড চলছে, এমনকি পরিবারের সদস্য রেহাই পান না। তিনি বলেন, ইউনূস ক্ষমতা দখল করার জন্য একটার পর একটা হত্যাকাণ্ড ঘটাচ্ছেন, মানুষের উপর নির্যাতন করে যাচ্ছেন, সমস্ত সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি দপ্তরে আগুন লাগিয়ে ছারখার করে দিচ্ছেন। তার সংযোজন, বর্তমানে সব পরিবারের দুর্দশা, নির্যাতনের কথা শুনলে আর সহ্য করা যায় না। বাবা মা, ভাই বোন আমি হারিয়েছি, কাজে তাদের দুঃখের কথা বুঝতে পারি। এটা হচ্ছে শেখ হাসিনার তার নিজের অভিজ্ঞতা দিয়ে বলা। তিনি আরো অন্যান্য অনেক বিষয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল, আওয়ামী লীগ কি, তিনি প্রশ্ন করছেন যে আওয়ামী লীগ কি অপরাধটা করেছে। এই জায়গাটা অবশ্যই একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে। আওয়ামী লীগের অপরাধ যে নাই সেটা তো বলার অপেক্ষা রাখে না। আওয়ামী লীগ অনেকগুলো অপরাধ করেছে, যে অপরাধটার মধ্যে সবচেয়ে বেশি ছিল স্থানীয় পর্যায়ের অপরাধ। স্থানীয় আওয়ামী লীগ বলতে কিছুই ছিল না, সব ধান্দাবাজ, সব হচ্ছে লুটেরা, সব স্বার্থপর এবং আওয়ামী লীগের প্রতি দুর্বল না এরকম লোকজন ছড়িয়ে পড়েছিল। যাক, শেখ হাসিনা লাগাতার কথা বলছেন, রাজনৈতিক প্রোগ্রামে অংশ নিচ্ছেন, এগুলো কি আস্তে আস্তে তার দেশে আসার কোনো প্লট তৈরি করে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, দুনিয়া।